সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। ফের রাজ্যে আসছেন অমিত শাহ। বড়দিনের শহরে নির্বাচনী রণকৌশল রচনা, বৈঠক বঙ্গ বিজেপির সঙ্গে। এক মাসের মধ্যে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার রাতে কলকাতায় পা রাখবেন তিনি। লোকসভা নির্বাচনের আগে প্রস্তুতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শাহ। আগামী 25শে ডিসেম্বর দিনভর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে শাহের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সাক্ষাতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাও। সেখানেই শাহের বঙ্গ সফরে সিলমোহর পড়েছে বলে খবর। এর আগে গত 29শে নভেম্বর রাজ্যে এসেছিলেন শাহ। 100 দিনের টাকা থেকে আবাস ও সড়ক যোজনা, রাজ্যের পাওনা বকেয়া টাকা আদায়ে একদিন আগে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি দেওয়া নিয়ে হাজির হন। তারপরেই শাহের সঙ্গে এদিন সাক্ষাৎ করেন সুকান্ত সৌমিত্র। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার দলের রণকৌশল নিয়ে এক দফা আলোচনা হয়েছে। সেখানে রাজ্যে এসে দলের বাকি নেতৃত্বকেও নির্বাচনী রূপরেখা বেঁধে দেবেন শাহ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রচারে সোনার বাংলা গড়ার রব তুলেছিল বিজেপি। 2024 সালের লোকসভা নির্বাচনে সেই স্লোগানকে সামনে রেখেই দল এগোবে। সুকান্ত বা সৌমিত্র এ নিয়ে কোনো মন্তব্য না করলেও সেই লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা হলেও বাংলায় দলের সাংগঠনিক কাজকর্ম মোটামুটি শাহই সামলান। লোকসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করা, দলকে উদ্বুদ্ধ করতেই শাহ রাজ্যে আসছেন বলেই খবর। রাজ্য নেতৃত্বের পাশাপাশি জেলার পর্যবেক্ষক, অঞ্চল স্তরের নেতাদেরও শাহের বৈঠকে ডাকা হবে বলে খবর। লোকসভা নির্বাচনের আগে তাদের জন্য শাহ কাজ বেঁধে দেবেন। কোন পথ ধরে এগোতে হবে তার স্পষ্ট রূপরেখা সকলের সামনে তুলে ধরবেন বলে বিজেপির একটি সূত্র মারফত জানা যাচ্ছে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আগামী দিনে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা বাড়বে বলেও শোনা যাচ্ছে। কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে বিজেপি নেতৃত্ব বাংলাকে বিশেষ গুরুত্ব দিলেও জেলা স্তরে বিজেপির অন্দরের সংঘাত দেখা দিয়েছে। যতদিন যাচ্ছে দলের অন্দরে বিদ্রোহীদের সংখ্যা বেড়ে চলেছে। সংগঠনের অবস্থা নিয়ে অভিযোগ উঠছে দলের অন্দর থেকেই। বাঁকুড়ায় এই মুহূর্তে সংঘাত চরমে। সেখানে টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি নিয়োগের অভিযোগ উঠছে। জেলা সভাপতির বিরুদ্ধেই কার্যত বিদ্রোহ মাথাচাড়া দিয়েছে। সেই আবহে রাজ্যে আসছেন শাহ। লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন না দেব। রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে চান অভিনেতা সাংসদ। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, রাজনৈতিক দলের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কারা টিকিট পাবেন, কাদের টিকিট দেওয়া হবে না, এ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে অভিনেতা সাংসদ দেবের মন্তব্য ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে কি প্রার্থী হতে চাইছেন না দেব? কি বললেন ঘাটালের সাংসদ? বড়দিনের আগেই ব্যস্ততা বেড়েছে অভিনেতা দেবের। সামনেই তার ছবি প্রধান মুক্তি পাবে। এখন ছবির প্রচারে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। তার ফাঁকেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন। এমনই এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক জীবন ও আসন্ন লোকসভা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেন দেব। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী তার কথায় নিজের সংসদীয় এলাকার জন্য যথেষ্ট কাজ করতে পারেননি। দেবের মতে তার জায়গায় একজন পূর্ণ সময়ের সাংসদ হলে তিনি আরও ভালো কাজ করতে পারবেন। এবার আমি আর পারছি না। এরপর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। কেউ মনে করছে 2024 লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চাইছেন না দেব। আবার কারো মনে হচ্ছে দেব হয়তো রাজনীতি থেকে সরে যেতে চাইছেন। যদিও দলের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেবের প্রজাপতি ছবিতে রাজনীতির রং লেগেছিল। মিঠুন চক্রবর্তীকে নেওয়ায় ছবি ফ্লপ হবে বলে দাবি করেছিলেন কুণাল ঘোষ। এমনকি বিজেপির তরফে অভিযোগ করা হয় মিঠুন চক্রবর্তী বিজেপির লোক বলে প্রজাপতি নন্দনে জায়গা পায়নি। কুণাল ঘোষকে পাল্টা জবাবে দেব জানিয়েছিলেন তার ছবির কাজে মিঠুনকে যদি প্রয়োজন হয় তবে তিনি বারবার তার সঙ্গে কাজ করবেন। 2014 সালে প্রথমবার ঘাটাল লোকসভা থেকে জিতে সাংসদ হন দেব। 2019 সালেও নির্বাচনী লড়াইয়ে অংশ ছিলেন তিনি। অভিনেতা জানান, 2019-এ ভেবেছিলাম দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বললে ভোটে লড়ব। এবার সেরকম কিছু ভাবতে পারছি না।
টিকিট পাবো কি না এ নিয়ে কোনো ভাবার জায়গায় আসেনি। রাজ্যের 4টে আসন মোদিজিকে দেব, পুরুলিয়ার সভা থেকে গ্যারান্টি শুভেন্দুর। লোকসভা নির্বাচনে রাজ্যের 4টে আসন বিজেপির জয় সুনিশ্চিত বলে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পুরুলিয়ার সভা থেকে শুভেন্দু বলেন, আরামবাগ, ঘাটাল, তমলুক আর কাঁথি লোকসভায় এই 4টে সিট নরেন্দ্র মোদীকে দেব, এই গ্যারান্টি আমি এখানে দিয়ে যাচ্ছি। এর মধ্যে তমলুক আর কাঁথি শুভেন্দুর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের অবস্থিত। তমলুক এবং কাঁথিতে এই মুহূর্তে অফিসিয়ালি তৃণমূল সাংসদ যথাক্রমে শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী এবং কাঁথিতে তার বাবা শিশির অধিকারী। 21-এর ভোটের পর থেকে তৃণমূলের সঙ্গে দূরত্ব রক্ষা করে চলেছেন দিব্যেন্দু এবং শিশির। বিজেপির টিকিটে সংশ্লিষ্ট দুটি কেন্দ্রে তারাই প্রার্থী হবেন নাকি নতুন কোনো মুখ আনা হবে তা এখনও স্পষ্ট নয়। তবে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলায় জেলায় গেরুয়া শিবির যে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে, বিরোধী দলনেতার এদিনের বক্তব্য থেকে তা স্পষ্ট বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। পুরুলিয়ার সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, সবাই জানে দেশকে সুরক্ষিত রাখতে হলে মোদীকে রাখতে হবে। সে কারণেই ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে বিজেপির বিপুল জয়। লোকসভায় এবারেও 400-র বেশি আসনে বিজেপি জিতবে। পশ্চিমবঙ্গ থেকেও গরিষ্ঠ আসনে জয় সুনিশ্চিত করতে হবে। এরপরই রাজ্যের 4টি লোকসভা আসনে গেরুয়া জয় সুনিশ্চিত করার গ্যারান্টি দেন শুভেন্দু অধিকারী। এদিনের সভা থেকে তৃণমূল এবং রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে শুভেন্দুর প্রশ্ন, বাংলা ঋণে জর্জরিত, 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, 2 কোটি বেকার, কর্মনিয়োগ কেন্দ্র বন্ধ করে দিয়েছে, বাংলার ছেলেমেয়েরা পড়াশোনা করবেন কেন? জবাবও দিয়েছেন নিজেই। এবারে 4 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড নিতে আসেননি। উচ্চ মাধ্যমিকের সংখ্যাটা প্রায় 2,17,000। কলেজে সিটগুলো খালি, কেউ পড়তে চাইছেন না, বাবা মারাও পড়াতে চাইছেন না, বলছেন পড়িয়ে কি হবে, চাকরি তো হবে না। নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু অধিকারীর কটাক্ষ, মেলা খেলা পুজো ইমাম ভাতার সময় তো আপনার টাকার অভাব হয় না, অভাব হয় হাসপাতালের উন্নয়নে, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে। নজরে লোকসভা নির্বাচন, দলের মহিলা মোর্চাকে বাড়ি বাড়ি প্রচারে নামাচ্ছে বিজেপি। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাল্টা কৌশল হিসেবে এবার দলের মহিলা মোর্চাকে বাড়ি বাড়ি প্রচারে নামাচ্ছে বিজেপি। মহিলাদের জন্য মোদী সরকারের প্রকল্পের প্রচার করার পাশাপাশি এ রাজ্যে মহিলাদের দুরবস্থার অভিযোগে সরব হবে বিজেপির মহিলা মোর্চা। প্রচারের নয়া কৌশল, 21-এর বিধানসভা ভোটের আগে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা তৃণমূলকে যথেষ্ট ডিভিডেন্ড দিয়েছিল বলেই মত পর্যবেক্ষকদের। ক্ষমতা এসে সেই প্রকল্প চালু করে দেয় তৃণমূল সরকার। এবার লোকসভা ভোটের আগে সেই প্রকল্পের পাল্টা কৌশল হিসেবে দলের মহিলা মোর্চাকে বাড়ি বাড়ি প্রচারে নামাচ্ছে বিজেপি। কিভাবে প্রচার? একদিকে মহিলাদের জন্য মোদী সরকারের প্রকল্পের প্রচার করবেন, অন্যদিকে এ রাজ্যে মহিলাদের দুরবস্থার অভিযোগে সরব হবেন। 2011-র জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে পুরুষ মহিলার অনুপাত 1950, অর্থাৎ 1000 জন পুরুষ পিছু মহিলার সংখ্যা 950। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের ভোটে মহিলা ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর লোকসভা ভোটের আগে সেই ভোট ব্যাংককেই টার্গেট করছে গেরুয়া শিবির। একদিকে 10 বছরের সাফল্য, অন্যদিকে রাজ্য সরকারের 13 বছরের ব্যর্থতা তুলে ধরাই মূল লক্ষ্য বিজেপির মোর্চা ভিত্তিক এই প্রচার অভিযানের। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে মহিলা মোর্চার পাশাপাশি কিষাণ মোর্চা এবং যুব মোর্চাকেও পথে নামাচ্ছে বিজেপি। আন্দোলনের জন্য মোর্চা ভিত্তিক টাস্ক বেঁধে দিয়েছে গেরুয়া ব্রিগেড। বিজেপির কিষাণ মোর্চা ইতিমধ্যেই একাধিক জেলায় নিজেদের কর্মসূচি নিয়েছে। শুধু সভা করাই নয়, আলু চাষে ক্ষতিগ্রস্তদের আলুর বীজ বিলিও করছে তারা। কর্মসংস্থানের দাবিতে ইতিমধ্যেই একাধিক ধরনের আন্দোলন করেছে বিজেপির যুব মোর্চা। এবার দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন আরও তীব্র করবে তারা। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার প্রস্তাব মমতার। কার কার নাম ভাবছে ইন্ডিয়া জোট? লোকসভা ভোটের বেশি সময় বাকি নেই। মোদীকে ক্ষমতাচ্যুত করতে ফের সক্রিয় হয়ে উঠেছে ইন্ডিয়া জোট। চলতি বছরের মধ্যেই আসন সমঝোতায় আসতে হবে বিরোধী দলগুলিকে, অর্থাৎ হাতে বেশি সময় বাকি নেই। গত মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী কে হবেন এই আলোচনা হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীর নাম সুপারিশ করেছেন। এছাড়াও আরও কয়েকজনের নাম ভাবা হয়েছে। কারা রয়েছেন সেই তালিকায়?
2014 সালে কংগ্রেসকে হারিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রার্থী হয়েছিলেন বারাণসী কেন্দ্র থেকে। 2019 সালেও ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং 2024-এও সেখানে দাঁড়াবেন তিনি। গেরুয়া শিবিরের শক্তিশালী ঘাঁটি হিসেবেই পরিচিত উত্তরপ্রদেশের এই কেন্দ্রটি। মোদির বিরুদ্ধে তাই যোগ্য মুখ চাইছে ইন্ডিয়া জোট। ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু হয়েছে। জোটের অন্যতম প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী নাম প্রস্তাব করেছেন। বিজেপির এক সময়ের জোটসঙ্গী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কিংবা আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বারাণসী থেকে প্রার্থী করা হতে পারে। 2019 সালের লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হবেন বলে রব ছিল, কিন্তু পরে অজয় রায়কেই প্রার্থী করেন কংগ্রেস। তাকে 5 লক্ষেরও বেশি ভোটে হারিয়ে দেন নরেন্দ্র মোদী। বিহারের 7 বারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা না হলেও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হেভিওয়েট আসনে প্রার্থী করা হতে পারে। ইন্ডিয়া জোটের তৃতীয় বিকল্প অরবিন্দ কেজরিওয়াল 2014 সালের লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি, কিন্তু 2 লক্ষ ভোটে হেরে গিয়েছিলেন। এবার তাকে প্রার্থী করা হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, ইন্ডিয়া জোটের বৈঠকে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সুপারিশের সমর্থন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে খাড়গে এ নিয়ে জানান, আগে জয়লাভ হোক, তারপর প্রধানমন্ত্রীর মুখ নিয়ে আলোচনা করা হবে। ইন্ডিয়া জোটের মধ্যে রাজ্য স্তরে আসন ভাগাভাগি করা হবে।